এই রাজত্ব শুধু পড়ে আছে রাজ আমলের নানান স্মৃতিচিহ্ন। তেমনই একটি স্মৃতি হলো বর্ধমানের আদি রাজবাড়ি বারোদুয়ারি রাজবাড়ি, এখন যা প্রায় ধ্বংসের মুখে। শুধু টিকে আছে একটি পুকুর ও তার পাড়ে অবস্থিত দুটি শিব মন্দির। বর্তমানে আমরা রাজবাড়ি বলতে শুধুই বুঝি নতুন রাজবাড়িকে। অনেকেই জানেন না আদি রাজবাড়ির কথা, তাই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে বর্ধমানের রাজাদের পুরনো রাজবাড়ির শেষটুকুকে সংরক্ষণ করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা, যাতে আগামী প্রজন্ম জানতে পারে বর্ধমানের ইতিহাস। 1947 স্বাধীনতার পরে এই জায়গাটা হচ্ছে বর্ধমান মহারাজা ছিল বিজয় চাঁদের, এবং তৎকালীন যখন বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিসেবে যখন বিভিন্ন পরিবারগুলো আসে এইখানে, যখন প্রথম পরিবার আসে, এখানে 5টি পরিবার আসে, তার মধ্যে আমাদের একটা পরিবার ছিল এবং অন্য অন্য ছিল। তো তখন এখানে জঙ্গল ছিল, প্রচুর ছিল। হ্যাঁ, মানে বাঘ চড়তো, শিয়াল চড়তো, নানান রকম গাছপালা এসব ছিল। পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বর্ধমান মহারাজারের যে রাজবাড়ি হিসাবে নাকি এই এলাকাটা ছিল, যদিও আমরা চোখে দেখিনি। কিন্তু পরবর্তীকালে আমরা ছোট থেকে বড় হয়েছি, দেখতে পাচ্ছি যে রাজার পুকুরের নামেই রাজার পুকুর হিসাবেই আছে, এবং এখানে নাকি বাড়িঘর ছিল, প্রচুর প্রাচীর দেওয়া ছিল। হ্যাঁ, সেগুলো সবই বিলুপ্তি। 3টে শিব মন্দির ছিল, পরে এখানে মোটামুটি মনসা মন্দির এবং মা শীতলার দুটো মানে স্থান তৈরি করা হয়। এইভাবেই আছি, কিন্তু পরবর্তীতে কত সালে কি হয়েছিল না হয়েছিল বলতে পারছি না। শিব মন্দিরগুলো ছিল, এবং কলকাতা থেকেও বিভিন্ন লোক আমাদের এলাকায় এসছে। আমরা অনেক রকম চেষ্টা করেছি যে এইসব জিনিসগুলি যেন থাকে। জিওলজিক্যাল সার্ভের আন্ডারও থেকেও এসেছিলো। আমরা বলছি যে এগুলি যেন ঠিকমতো হয়, এই জিনিস চলে গেলে আর পাওয়া যাবে না, কিন্তু আগামী দিনের প্রজন্মরা জানতেই পারবে না যে এখানে কী ছিল না ছিল। বর্ধমান রাজ্যের পূর্বপুরুষ পশ্চিম পাঞ্জাব অধুনা পাকিস্তান থেকে বর্ধমানে আসেন ব্যবসায়িক সূত্রে। বর্ধমানের বৈকুণ্ঠপুরে তারা প্রথম বসতি স্থাপন করেন। এরপর ট্যাক্স আদায় করতে করতে তারা জমিদারিত্ব অর্জন করেন। শাসক হিসেবে প্রথম কীর্তিচাঁদ রায় থাকলেও তিনি রাজা উপাধি পাননি। পরবর্তীকালে কীর্তিচাঁদের পুত্র চিত্রসেন রায় প্রথম রাজা উপাধি পান। কীর্তিচাঁদ সাহসী যোদ্ধা ছিলেন। বিষ্ণুপুর জয় করে তিনি বর্ধমানে মহন্তস্থল তৈরি করেন। তেমনি চিতৌবর্দা জয় করার পর কাঞ্চননগরের রাজবাড়ির 12টি দিকে 12টি তোরণ তৈরি করেন। 1770 খ্রিস্টাব্দের আগে বর্ধমানের কাঞ্চননগরেই গমগম করত রাজবাড়ি। ইতিহাসবিদ সর্বজিৎ যশ বলেন, ইংরেজ ঐতিহাসিক হান্টারের বক্তব্য অনুযায়ী 1770 সালে বর্ধমানের দামোদরে ভয়াবহ বন্যায় ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয় কাঞ্চননগরের রাজবাড়ি। সেই সময় বর্ধমানের 4 ভাগের 3 ভাগই ক্ষতি হয়। পুরনো কাঞ্চননগরের উপর নতুন কাঞ্চননগর তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, দামোদরে সে সময় কোনো বাঁধ নির্মাণ হয়নি, ফলে ফি বছরই বন্যা হতো। এরপরেই রাজারা কাঞ্চননগর থেকে রাজবাড়ি স্থাপন করেন বড়বাজার এলাকায়। বর্তমান রাজবাড়ি এলাকায় তখন মুঘল আমলের একটি ভগ্ন দুর্গ ছিল। সেই একতলা দুর্গের উপরই বর্তমান রাজবাড়িটি তৈরি করা হয় এবং 1853 সালে রাজপরিবার এই বাড়িতে বসবাস শুরু করেন। তিনি জানিয়েছেন, 1920 সালে ফের আবার একটি ভূমিধস হয় কাঞ্চননগর এলাকায়। সেই ভূমিধসে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় কাঞ্চননগরের রাজবাড়িটি। আসলে বর্ধমান রাজারা যে পূর্বপুরুষ, তারা পাঞ্জাব থেকে এসেছিলেন এবং ব্যবসায়িক কারণেই বর্ধমানে তারা বসতি করেন। পরবর্তীকালে ধীরে ধীরে তারা বিভিন্ন জায়গায় ট্যাক্স কালেকশনের ক্ষমতা পেতে পেতে তারা রাজা হয়ে ওঠেন। তা আমরা দেখতে পাই, যখন বর্ধমানের শাসক ছিলেন কীর্তিচাঁদ রায়, সে সময়টা হচ্ছে 1702 থেকে 1740। তিনি রাজা উপাধি পাননি, তার পুত্র চিত্রসেন রায় প্রথম রাজা উপাধি পেয়েছিলেন। তাই কীর্তিচাঁদ খুব বড় যোদ্ধা ছিলেন। তিনি বেশ কিছু অঞ্চল যুদ্ধ করে জিতেছিলেন। মেদিনীপুরের দিকে, বিষ্ণুপুরের দিকে, এগুলো সব তিনি জয় করেছিলেন, এবং এগুলো তিনি বড় বড় জয়গুলো করার পর একটা করে স্মারকও তৈরি করেছেন। যেমন আমরা জানি যে বিষ্ণুপুর জয় করে এসে তিনি মহন্তস্থল তৈরি করেছিলেন, ঠিক তেমনি মেদিনীপুরে চিতৌবর্দা জয় করার পর তিনি বর্ধমানে বারোদুয়ারি নামক 12টি দুয়ার তার রাজবাড়িকে কেন্দ্র করে 12 দিকে তিনি তৈরি করেছিলেন। এবং সেই রাজবাড়িটা তখন ছিল আমাদের বর্তমান কাঞ্চননগর, যে সে কাঞ্চননগরের বারোদুয়ারির ঠিক পিছনে। এবং সে রাজবাড়িটা আমরা জানি যে হান্টারের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে 1770-এ যে বন্যা হয়েছিল
তাতে বর্ধমান শহরের 3/4% অর্থাৎ 3/4 ধ্বংস হয়ে গেছিল। তৎকালীন বর্ধমান মানে কিন্তু কাঞ্চননগর, তখনও কাঞ্চননগর এদিকে বসতি তৈরি হয়নি। এবং তিনি এটাও বলেছেন যে ওল্ড কাঞ্চননগরের ওপরে নিউ কাঞ্চননগর তৈরি হলো, অর্থাৎ তিনি কীর্তিচাঁদের এই নতুন করে তৈরি করার ব্যাপারটাও তিনি উল্লেখ করেছিলেন। এবং 1770-এর পর আবার নতুন করে কাঞ্চননগরকে গঠন করতে হচ্ছে, বন্যায় এতটাই ধ্বংস হয়ে গেছে, এটা তিনি বলেছেন। এবং এই 1770-এর বন্যার সময় কাঞ্চননগরের যে রাজবাড়ি ছিল সেটা খুব খারাপ অবস্থা হয়ে যায়। তার কারণ হচ্ছে বন্যায় মাটি নরম, ওই এলাকায় বেলে মাটি বেশি, তার ফলে বাড়িটা বিভিন্ন জায়গায় বসে যায়, তার ফলে দেয়ালে বড় বড় ফাটল ধরে, বাড়িটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। কোনো দামোদরে কিন্তু বাঁধ তৈরি হয়নি, ফলে কাঞ্চননগরের জল মানে দামোদরের জল সরাসরি কাঞ্চননগরে প্রতিবার বন্যায় ঢুকতো। এই সমস্যা থেকে বাঁচবার জন্য পরবর্তীকালে তারা একটু উঁচু অঞ্চলে বাড়ি করার কথা ভাবেন, এবং সেই করতে গিয়েই তারা বর্তমান যে আমরা রাজবাড়ি বলি, যেটা বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিস হয়ে গেছে, সেই রাজবাড়িটা তারা তৈরি করেন। যদিও এই রাজবাড়িতে জায়গাটাতে একটি মুঘল যুগের পুরনো ভাঙা দুর্গ ছিল। আপনারা বর্ধমান রাজবাড়ি যেটা বিশ্ববিদ্যালয়ের অফিস, সেটা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে একতলাটার সঙ্গে দোতলাটার খুব একটা মিল নেই, অর্থাৎ মনে হয় একতলাটা আগে থেকেই ছিল ভঙ্গুর, তার উপরই দোতলার স্থাপনা করা হয়েছিল। যাই হোক, সেটা 1853 নাগাদ এই বর্ধমান রাজবাড়ি যেটা বর্তমান রাজবাড়ি সেটার ব্যবহার শুরু হয়, এবং আস্তে আস্তে কাঞ্চননগরের সমস্ত কিছু কিন্তু এই আমাদের বর্তমান রাজবাড়ি যেটা, সেই রাজবাড়িতে উঠে আসে। তবে সেখানে কিছু অফিসিয়াল কাজকর্ম তখনও হতো এই পুরনো রাজবাড়িতে, অর্থাৎ কাঞ্চননগরের যে পুরনো রাজবাড়ি, সেখানে ট্যাক্স কালেকশন ইত্যাদি, জমি মাপযোগের অফিস, এগুলো তখনও তো সেখানে ছিল। তা পরবর্তীকালে দেখা যায় যে 1920 নাগাদ যে প্রচণ্ড বন্যা হয় এবং ভূমিধস হয়, তাতে এই কাঞ্চননগরের রাজবাড়িটা আরও ভেঙে পড়ে। আগেই ফাটল ধরেছিল, একেবারেই বসে যায়, তখন আর বসবাসের উপযুক্ত থাকে না। একসময় যে রাজবাড়ি থেকে গোটা অঞ্চলের শাসনভার পরিচালিত হতো, আজ তার অস্তিত্ব শুধুমাত্র একটি পুকুর ও দুটি জরাজীর্ণ শিব মন্দিরে এসে ঠেকেছে। তাই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে অবশিষ্ট অংশ সংরক্ষণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।